স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। দর্শক, আপনারা তো জানেনই দিনের উল্লেখযোগ্য সব খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই এই অনুষ্ঠানে। একই সাথে আগামীকাল সকালে আপনাদের হাতে যে পত্রিকাগুলো পৌঁছবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই সব পত্রিকার অনেকগুলোই আমরা পাই এবং সেগুলোর উল্লেখযোগ্য শিরোনাম আমরা আপনাদের সামনে তুলে ধরে এগুলো নিয়ে আলোচনা হয়। সবার আগে চলুন দেখে নিই ৭১ জার্নালে আজকে কি শিরোনাম রয়েছে। স্বাধীনতা দিবসে শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানালো বাংলাদেশ। উন্নত জীবনে এগিয়ে যাবার প্রত্যয়। স্মৃতিসৌধে যাননি বেগম খালেদা জিয়া, আলোচনার উদ্যোগ নিলে হরতাল অবরোধ তুলে নেবে বিএনপি। আমরা সকল নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, কিন্তু তার জন্য সেরকম পরিবেশ আনতে হবে। ১০,০০০ টাকার জন্য যাত্রাবাড়ির রওশনারা এবং নিজের বোনকে খুন করেছেন সাইদ। কয়েকদিন আগে উনি আমেরিকা থেকে ঘুরে এসেছেন, কাজেই এখানে হয়তো আরো অনেক বেশি নগদ টাকা এবং ডলার এগুলো পাওয়া যাবে। ভারতকে ৯৫ রানে গুড়িয়ে দিয়ে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। আজ আমাদের সাথে ৭১ জার্নালে টেবিলে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে দর্শক আরো একটু জানিয়ে রাখতে চাই, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু যুক্ত হবেন। আমরা যে কোনো সময় তার সাথে আলোচনায় যাব। আমরা আলোচনাটা শুরু করতে চাই, দিনভর আজকে আমাদের দেশের মানুষ ৪৪তম স্বাধীনতা দিবস এবং যেটি ৪৫তম বছরে আমরা পড়তে যাচ্ছি। তো শহীদ পরিবারের সদস্য নাদিম কাদের, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। আজকের দিনটি আমরা এই যে ৪৪ বছর পর ৪৫ বছরে পা রাখছি, কি প্রত্যাশা ছিল এবং এখন আমরা কি প্রাপ্তি, এই যোগফল করলে কি দাঁড়ায় আপনার কাছে? ধন্যবাদ শামীম। আমি প্রথমে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে আজকেও স্যালুট দিচ্ছি। আমি আসলে প্রত্যাশার বাস্তবতা যদি হিসাব করতে যাই, এটা একটা বেশ কঠিন ব্যাপার। তবে সবচেয়ে বড় অর্জন যে আমরা একটা স্বাধীন পতাকা নিয়ে আছি, একটা স্বাধীন দেশ নিয়ে আছি, এর থেকে বড় অর্জন একটা জাতির জন্য কি হতে পারে। তো সেদিক দিয়ে আমি মনে করি যে আমাদের বড় অর্জন আছে এবং আমরা বেশ অনেক কিছুই আমাদের হয়তো চলার পথে অবস্টাকলস আছে, এটা আছে, কিন্তু আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমরা রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিত লাভ করছে। সো আমার মনে হয় যে মন খারাপ হওয়ার কিছু নেই যে আমরা অনেক কিছু চেয়েছিলাম, কিছুই পেলাম না। আমার মনে হয় যে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের সীমিত সম্পদ, সবকিছু সীমিত ইয়ের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এবং সবচেয়ে বড় আজকের এই দিনে আমি বলবো যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যাদেরকে বলি, তারা এখন দেশ পরিচালনা ভারে আছেন। এবং এটার কিন্তু একটা রিফ্লেকশন কিন্তু ছোট, আমি আজকে সকালবেলা ছোট্ট কথাটা বলার সুযোগ হলো, স্কলাস্টিকা স্কুলের উত্তরায় স্বাধীনতা দিবস উপলক্ষে তারা বলেছিল যে আপনারা যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, আপনারা ছোট ছিলেন ওই সময়, আমাদের সেই ছোট বাচ্চাদেরকে একটু এসে বলেন। তো ওখানে গিয়ে আমি ওদেরকে প্রশ্ন করছিলাম আর কি, যে বলো জাতির জনক কে? দেখলাম বাচ্চারা বলতে পারছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কতজন লোক মারা গেছিল ৭১ বেশ। দেখলাম যে এই যে এর আগের কিন্তু ছেলেমেয়েরা এগুলো বলতে পারতো না, কিন্তু আজকে আমি স্কুল গিয়ে আমি খুবই ভালো লেগেছে আমার কাছে যে হ্যাঁ, মানে আসল ইতিহাস তারা জানছে, তারা দেশকে ভালোবাসতে জানছে এবং বাংলাদেশ যে গর্বের কিছু, এটাও তাদের কাছে আমার মনে হয়েছে। তো আমার মনে হয় এই যে নতুন জেনারেশন যারা আসছে, সামনের বাংলাদেশের যারা নেতৃত্ব দেবে, তাদের মধ্যে যে এই যে স্বাধীনতার ভালোবাসার যে ব্যাপারটা যে গেঁথে গেছে, এটা একটা বড় অর্জন। তো আমার মনে হয় আমরা পিছনে তাকানোর কিছু নেই, আমরা সামনের দিকেই তাকিয়ে যাব। কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক, অনেকদিন ধরেই দেখছেন বাংলাদেশকে। আপনার কাছে অর্জন যদি বলি, সেটি কিভাবে দেখছেন? আমরা সমস্যার প্রশ্নে পরে আসব। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আলোচনার শুরুতেই ৭১ সালে যারা শহীদ হয়েছেন
তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং একইভাবে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, যারা মারা গেছেন, যারা বেঁচে আছেন এখনো, তাদের সবাইকে সম্মান জানাচ্ছি। 71-এ আমার বয়স ছিল 25+। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছিল 69 সালে। কাজেই বুঝতে পারছেন যে আমি তখন যুদ্ধে যাওয়ার বয়সের একজন লোক, এবং আমি যুদ্ধে গিয়েছিলাম। তা আমার অহংকার, আমার পরের প্রজন্ম তো এই অহংকারটা নিয়ে কথা বলতে পারবে না যে আমি মুক্তিযুদ্ধ করেছিলাম। তা আমাদের এই অহংকারটা আছে। আর একটা জাতির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হচ্ছে তার স্বাধীনতা। সে অর্জনটি, যেটা উনি বললেন যে সে অর্জনটি আমাদের হয়েছে, সবচেয়ে বড় অর্জন তো এটা আছে। তবে সেদিন 71-এ এটা নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা ভাবনা আছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে হয় 71 আমরা কি চেয়েছিলাম। 71-এর চাওয়া নিয়ে, 71-এর যুদ্ধের আগে একটা চাওয়া, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে চাওয়াটা আরো পরিশীলিত হয়েছে, এটাকে আরো দালিলিকভাবে আনা হয়েছে। তো তার পরবর্তীকালে স্বাধীনতা লাভের পরেও মানুষের আকাঙ্ক্ষার তো এক জায়গায় সীমাবদ্ধ ছিল না, বেড়েছে। তো এখানে এটা প্রথমে বলতে হবে, আমাদের যে স্বাধীনতা প্রথম শ্রেষ্ঠ অর্জনটার পরে আমাদের যে প্রত্যাশা ছিল, প্রাপ্তির সঙ্গে কিন্তু পার্থক্য আছে, সাজুজ্য নেই। তো এটা কারণ আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমরা মূলত 71 সালে যুদ্ধটি হয়েছিল গণতন্ত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে। 70 সালে একটি নির্বাচন হয়েছিল, সে নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে পাকিস্তান জাতীয় পরিষদের সংসদীয় দলের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি স্বাভাবিক পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। 3 তারিখে মার্চ মাসে সংসদের অধিবেশন ডাকা হয়েছিল, কিন্তু যেহেতু সংসদ অধিবেশন বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদীয় দলের নেতা হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন, তাকে দিতে হবে। পাকিস্তানি হানাদার বাহিনী পরবর্তীকালে যারা হানা দিয়েছে তারা সেটা চায়নি বলে তারা সংসদ অধিবেশন ডাকে নাই, এবং নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে গণতন্ত্রের সে শর্তটি ভঙ্গ করেছিল। এবং আমরা 71 সালে মুক্তিযুদ্ধের সময় এটাকে বড় আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, আমাদের দেশ যখন স্বাধীন হবে আমাদের দেশে গণতন্ত্রের শর্ত লঙ্ঘিত হবে না, ভঙ্গ হবে না। কিন্তু বিভিন্ন সময়, আজকের দিনের কথা না, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় আমাদের আকাঙ্ক্ষা ছিল, দাবি ছিল জনগণের, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন শাসকরা গণতন্ত্রের শর্ত ভঙ্গ করেছে আমাদের। জি, এই আলোচনা একটু পরে আসি, মানে আমরা নিশ্চয়ই এই আলোচনার দিকে যাব। প্রাপ্তি আছে, আমি একটু যোগ করি। আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করে প্রাপ্তি তো আকাঙ্ক্ষা তো অনেক বেশি থাকে, স্বাধীনতার যুদ্ধে আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। সবকিছু পাইনি, কিন্তু কিছু পাইনি যদি কেউ বলে, আমি বলবো দ্যাটস আ লাই। আমরা পেয়েছি অনেক। যদি বাংলাদেশ স্বাধীন না হতো, এখন আমরা যে জায়গায় আছি এই জায়গায়, এই যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা এত গর্ব করছি, এত অহংকার করছি, আপনিও ঘুরে আসছেন বাংলা জাতীয় দলের সঙ্গে। বাংলাদেশ স্বাধীন না হলে ওই বল বয় থাকতো, চা নিয়ে পানি নিয়ে দৌড়াদৌড়ি করতো, রঘুনাথের মতো আর 2-1 এটা হতো। এরকম অনেক কিছু অর্জন আমাদের আছে, অবশ্যই নিশ্চয়ই অর্জনের খাতায় নিশ্চয়ই অনেক কিছুই আছে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এটাই আপনারা বলছিলেন, একটা বিরাট অর্জন, একটা স্বাধীন দেশে মাথা উঁচু করে বাঁচবার যে গৌরব। নাদিম কাদের, আপনাকে আমরা যেটি আপনার কাছে একটু জানতে চাই যে পুরো দেশের অনেক মানুষ তার ব্যক্তিগত অনেক ক্ষতি স্বীকার করেছেন, অনেক কিছু হারিয়েছেন, এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এই অর্জন তো সহজে আসেনি। ব্যক্তিগতভাবে আপনি নিজে, তার পারিবারিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত, তারপরেও দেশের জন্য সেটি নিশ্চয়ই আপনার কাছ থেকে এই দিনের একটা অনুভূতি জানতে চাচ্ছি। প্রথমে বলি যে আমি গর্বিত, আমি ক্ষতিগ্রস্ত না। নিশ্চয়ই। আমার বাবা শহীদ কর্নেল কাদের, আসলে উনি সেনাবাহিনী থাকতে উনি বুঝতে পারতেন যে বাঙালি হিসাবে সবসময় একটি নেককার ভাবে তাদের সাথে ব্যবহার করা হতো, প্রমোশন আটকিয়ে যেত, বিভিন্ন সময় হতো। তো একটি ঘটনা বলি, তার মানে পরিচয়টা এইভাবেই ছিল পাকিস্তান সেনাবাহিনীতে। তার নাম বলা হতো ভাসানী। এবং কেন বলা হতো, তখন বঙ্গবন্ধু ওইভাবে সিনে আসেননি যে বঙ্গবন্ধুর সাথে কম্পেয়ার করব, কিন্তু ভাসানী তখন ছিল বাঙালিদের একদম প্রতীক টাইপের। তো এটি আমি যেটা, তো লাহোরে 1965 ওয়ার, যখন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার শেষ হওয়ার পর উনি সিও ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন হয়ে উনি লাহোরে পোস্টিং হলো পাকিস্তানে।
ওখানে উনি যাওয়ার পরে কিছুদিন পরে ওখানে যারা বাঙালি সৈনিক ছিলেন ওনার ব্যাটালিয়নে, তারা বলে যে স্যার আমরা তো দুই বেলায় রুটি খাই, তো আমরা কি একবেলা ভাত পেতে পারি না? আমাদের মানে বাঙালিরা আমরা ভাত না খেলে বাঁচবো কি করে? কিন্তু আর্মিতে চলে এসছে। তো আমার বাবা তখন সিএনসিকে একটা চিঠি লিখলো, এবং অন্যরা যখন শুনেছে যে চিঠি লিখেছে যে বাঙালিদের একবেলা ভাত দিতে হবে, তুমি তো সাংঘাতিক কাজ করে ফেলেছো, তোমার তো চাকরি চলে যাবে, না তোমার পানিশমেন্ট হবে, কিছু একটা হবে। কিন্তু হয়তো তারা বুঝতে পেরেছিল যে কর্নেল কাদেরের এই ডিমান্ডটা মেনে নেওয়া শ্রেয়, কারণ আসলে এটা স্টেপল ফুড ইজ রাইস, এবং তখন থেকে কিন্তু বাঙালি সোলজাররা একবেলা করে ভাত পাওয়া শুরু করলো সেই সময়। তো এই যে বাঙালির এটা আমরা ছোটবেলা থেকেই আমাদের গল্প সময় বলেছে বাংলাদেশ হবে, বাংলাদেশ হলে কি হবে, ছোটবেলায় আমাদের যেভাবে হাতেম তাইয়ের গল্প বলছো শোনাতেন বাবা, হ্যাঁ সেই হাতেম তাইয়ের গল্প ফাঁকে ফাঁকে এগুলো বলতেন। তো এটা হচ্ছে যে মানে কি যে বড় আশা ছিল তার, যে দেশটা স্বাধীন হবে এবং বাঙালিদের এত যে তাদের ক্ষমতা আছে যে একটা দেশ চালানো, কত কিছু করার ক্ষমতা আছে, সেগুলো তারা পারছে না। তখন কিন্তু তারা মুক্ত হয়ে সবকিছু করে সুন্দর বাংলাদেশ হবে। এবং সবসময় বলতো যে বঙ্গবন্ধু যখন 71-এর দিকে যখন চলে আসলো, তখন প্রায় বলতেন যে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বলে। আমরা তো তখন বুঝতে পারতাম না হোয়াট ইজ বাংলাদেশ হলে কি হবে। আই ওয়াজ 9 years old, হ্যাঁ ওই সময়। তো বাংলাদেশ হলে কি হবে না হবে এত কিছু বোঝারিয়ে ছিল না। তবে বাবা দেশের স্বাধীনতা দেখে যেতে পারেনি, এটা কষ্ট লাগে। কিন্তু তারপর আমি মনে করি যে আমি খুব গর্বিত ওনার সন্তান হতে পেরে। আর কষ্ট যেটা হয়েছে সেটা আমার মায়ের কষ্ট হয়েছে। আমার মা আমাদের 3 ভাই বোনকে একদম একলা মানুষ করতে হয়েছে, এবং আমি সেটাকে সবসময় বলি যে বাবা একখানে দেশ দিয়ে একটি যুদ্ধ দিয়ে শেষ করে গেছে, মা কিন্তু ঠিক সেখান থেকেই আরেকটি যুদ্ধ করেছে তার ছেলে মেয়েদের মানুষ করার জন্য। এবং আমার মাও 99-এ মারা গেছেন। তো সেটা আমার কষ্ট লাগে যে মা আজ যদি বাঁচত, আজকে যদি আমার মা আমার কাছে থাকতো, বা স্বাধীনতা দিবস আসলে আমার মার কাছে ঈদ ভাব হতো, কারণ সেদিন উনি বাসায় ফুল সাজাতেন, ভালো খাওয়া রান্না করতেন, এটা আমার সবসময় মনে পড়ে। কিন্তু আজকে কিন্তু সেই প্রেক্ষাপট নাই। মানে স্বাধীনতা দিবস এসছে, আমি আমার কাজ করছি, আমি আমার রুটিন ওয়ার্ক করছি, সবই করছি, কিন্তু ওই যে একটা উৎসব, যে স্বাধীনতা দিবস মানে যে ঈদের মতো কিছু একটা, এটা কিন্তু আর সেই বাসায় সেই জিনিসটা নেই। তো মাকে এই জন্য এই দিনগুলো আসলে এটা একটা নেচার, এটা উনি বলতে পারবেন না। মা বাবার ঘটনা তো, মা বাবার সাথে ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা থাকে, সেটা তো ওনার অ্যাটাচমেন্টটা আরেকটা হবে, নিশ্চয়ই ইমোশনাল অ্যাটাচমেন্ট আরেকটা আছে বাবার সঙ্গে, কিন্তু মার বাবার সঙ্গে যেটা আছে সেই অ্যাটাচমেন্ট সন্তানের থাকে না। সেই স্মৃতিও মার যেটা আছে, বাবার স্মৃতি সন্তানের কাছে সেই স্মৃতি নেই। সমস্ত স্মৃতি নিয়ে যুদ্ধে গেছেন, সিদ্ধান্ত নিয়ে গেছেন। এমন তো না যে এমনিতে হঠাৎ করে বেঘরে মারা গেছেন, মরে গেছেন, তা তো না। সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মতো একটা দেশ হবে, একটা সুন্দর দেশ হবে, একটা সুন্দর দেশের স্বপ্ন দেখে যুদ্ধে গিয়ে ফেরেননি। তো কাজে তার চোখে, তার দৃষ্টিতে, তার স্মৃতিতে অন্য জিনিস, যার জন্য 71-এর মানে ওই দিনটা 26শে মার্চ আসলে ওনার কাছে দিনটা অন্যভাবে আসে, যেটা সন্তানদের কাছে ঠিক সেভাবে আসে না। স্বাভাবিক এটা। আমি মানে এটাই ফিল করেছি, মেজর যে মানে মা চলে যাওয়ার পর এই দিনটাতে এই জিনিসটা খুব মিস করি, যে আর নিজের থেকেও যে আমি কিছু সেরকম কিছু করবো বা ঠিক ওই জিনিসটা হচ্ছে না। কেন জানি আমরা সকালে উঠে ব্যস্ত আছি, রাত্রেবেলা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে আগের দিন, তো সবকিছু মিলিয়ে একটা অন্যরকম লাইফস্টাইলে চলে গেছে। কিন্তু আমি যাই করতাম, যতদিনই মা বেঁচে ছিলেন, ওই স্বাধীনতা দিবস আসলে মনে হচ্ছে সত্যি সামথিং টু সেলিব্রেট, সামথিং টু বি প্রাউড অফ। নিশ্চয়ই আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আরো একবার সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা যুদ্ধ করেছেন তাদের প্রতি একটা ছোট্ট বিরতি নিয়ে এসে এই আলোচনাটা আমরা চালিয়ে নিতে চাই। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই, সাথে থাকুন। স্বাধীনতা দিবসে শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানালো বাংলাদেশ। উন্নত জীবনে এগিয়ে যাবার প্রত্যয়। যেখানে সূর্য
স্মৃতিসৌধে যাননি খালেদা জিয়া, আলোচনার উদ্যোগ নিলে হরতাল অবরোধ তুলে নেবে বিএনপি। আমরা সকল নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, কিন্তু তার জন্য সেরকম পরিবেশ আনতে হবে। 10,000 টাকার জন্য যাত্রাবাড়ির রওশনারা এবং নিজের বোনকে খুন করেছে সাইদ। কয়েকদিন আগে উনি আমেরিকা থেকে ঘুরে এসেছেন, কাজেই এখানে হয়তো আরো অনেক বেশি নগদ টাকা এবং ডলার এগুলো পাওয়া যাবে। ভারতকে 95 রানে ঘুরিয়ে দিয়ে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। আর জেনে নিলেন বার্তা কক্ষের সবশেষ সংবাদ শিরোনাম। চলুন দেখব অন্যান্য কয়েকটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের শিরোনাম। স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ, সহিংস রাজনীতি থেকে মুক্তির আরতি। সহিংস রাজনীতি পরিহার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় স্মৃতিসৌধে যাননি খালেদা জিয়া, বঙ্গভবনেও যায়নি বিএনপির কেউ। বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এবং চট্টগ্রামে মঞ্জুর আলমকে বিএনপির সমর্থন, প্রচারে আসামিকে কোনো ছাড় নয়। স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান, দেশ জুড়ে উৎসব আয়োজনে মানুষের ঢল। কাউন্সিলর পদে একক প্রার্থী রাখতে চায় আওয়ামী লীগ, চট্টগ্রামে মেয়র পদপ্রার্থীর সমর্থন নিয়ে বিএনপিতে বিরোধ। আলপসে বিধ্বস্ত জার্মান উইংসের কো পাইলটই বিমানটি ধ্বংস করতে চেয়েছিলেন। উদ্ধার করা ব্ল্যাক বক্স থেকে মিলেছে এই তথ্য। এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে 95 রানে হারিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়া। মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। অবরোধ না তুলে বিএনপি প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে নয়, মন্তব্য আওয়ামী লীগের। দেশে এখনো একদলীয় শাসন চলছে, অভিযোগ বিএনপির। সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি, চট্টগ্রামে জানালো দলের শীর্ষ নেতারা। করণীয় ঠিক করতে মেয়র মঞ্জুরের সঙ্গে জরুরি বৈঠক। ফৌজদারি মামলার আসামিরা জামিন না নিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি ডিএমপির। That's a classic dismissal for Mitchell Starc. Australia are through to the World Cup final on Sunday at the MCG against New Zealand. এবং ভারতকে উড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সপ্তমবারের মতো ফাইনালে অস্ট্রেলিয়া, 95 রানে হেরে আসর থেকে বিদায় বর্তমান চ্যাম্পিয়নদের। টেলিভিশনের আমরা শিরোনাম দেখলাম, পত্রিকাও আছে আমাদের সামনে। স্বাধীনতা দিবস, জঙ্গিবাদ নির্মূলের অঙ্গীকার, আন্দোলন চলবে, নির্বাচনেও আছে বিএনপি। এই বিষয়গুলো আমরা আলোচনা করবো। আরো কয়েকটি পত্রিকা দেখবো। আমাদের সাথে এই মুহূর্তে শেখ রফিকুল ইসলাম বাবলু আছেন, আমরা তার সাথে একটু কথা বলে আসতে চাই, তারপর আমরা আরো কয়েকটি পত্রিকা দেখবো। জনাব বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্যে। 44তম স্বাধীনতা দিবসে আমরা পেরিয়ে 45তম বছরে পা রেখেছে জাতি। এই যে আমরা যে আলোচনাটি শুরুতেই করছিলাম যে প্রত্যাশা এবং প্রাপ্তির, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে, এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি 71 টেলিভিশনকে মৌলানা ভাসানীর অনুসারী হিসেবে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকের এই মহান দিবসে আমি সুপ্রিয় দর্শক শ্রোতা এবং দেশবাসীকে স্বাধীনতার এই মহান দিনে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনি প্রশ্নটি করেছেন প্রাপ্তি এবং প্রত্যাশা। এই প্রশ্নের আমি আপনাকে প্রথমেই বলি, প্রাপ্তিটা আমাদের যে প্রাপ্তি, প্রত্যাশা আমাদের অনেক ছিল। সবচেয়ে বড় প্রাপ্তি হয়েছে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, জাতি এবং রাষ্ট্র
প্রতিষ্ঠা করতে পেরেছি, এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রত্যাশা মানুষের অনেক কিছুই থাকে, একটা জাতির সামনে অনেক কিছুই প্রত্যাশা থাকে, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে সে প্রত্যাশা পূরণ হয়। তো বড় অর্জন যেটা আমাদের হয়েছে, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি দেশ পেয়েছি, এবং যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয়। তো আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, দক্ষিণ এশিয়ার যেসব দেশগুলো আছে, বিশেষ করে পাকিস্তানের সাথে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবং এই দুটি দেশের যে তুলনামূলক চিত্রও যদি আমরা দেখি, অনেক দিক থেকেই বাংলাদেশ এগিয়ে। সামাজিক বিভিন্ন যে রয়েছে, সূচক আছে, অর্থনৈতিক সূচক আছে। তো আজকের এই বাংলাদেশকে আপনি কিভাবে বিশ্লেষণ করবে বা মূল্যায়ন করবেন? অবশ্যই বাংলাদেশ অনেক এগিয়ে গেছেন। পাকিস্তান, সেই তৎকালীন পাকিস্তান, বর্তমান পাকিস্তান, আর আমরা যে 71 সাল থেকে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের অনেক প্রত্যাশার প্রাপ্তি হয়েছে। আমরা অনেক দূরে এগিয়ে গেছি, এবং আমরা যদি এইভাবে, সেটার জন্য প্রাইভেট সেক্টর সবচেয়ে বড় অবদান রেখেছে। প্রাইভেট সেক্টর, ব্যবসায়ী সমাজ দেশকে ওই যে অর্থনৈতিকভাবে যেভাবে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে দেখেন $23 বিলিয়ন আমাদের ফরেন রিজার্ভ। তো এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের দেশ এইভাবে যদি আমাদের রাজনৈতিক অস্থিরতাটা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা মনে করি আমাদের এই দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে, এবং এই দেশ বাংলাদেশের যে তলাবিহীন ঝুড়ির যে একটা অববাদ ছিল, সেই অববাদ থেকে বেরিয়ে আসছি, এবং আমরা মধ্যম আয়ের দেশে অবশ্যই পৌঁছতে পারবো। এই মুহূর্তে আপনার কাছে কোন বিষয়গুলোকে মূল চ্যালেঞ্জ মনে হয়, যে দেশের উন্নয়ন অগ্রগতি এবং সার্বিকভাবে আরো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ কি কি মনে হয় আপনার কাছে? এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা রাজনৈতিক অস্থিরতা। আজকে যদি আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা আমরা দূর করতে পারি, তাহলেই আমরা সমস্ত কিছু ডিঙিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শেখ রফিকুল ইসলাম বাবলু, তিনি মহাসচিব ভাসানী অনুসারী পরিষদ। কাজী সিরাজ, যেটি রাজনৈতিক অস্থিরতা বা অনেক দিন ধরেই এটি চলছে একরকমের, তো এই যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে স্বাধীনতা দিবস, এর আগে আমরা দেখেছি শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, তখনও অবরোধ কর্মসূচি চলেছে, আজকেও আমরা দেখেছি অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়নি, এবং একই সাথে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাননি বিএনপি চেয়ারপারসন। কি বলবেন আপনি? রাজনৈতিক অস্থিরতা আমাদের এদেশে শুধু নয়, তৃতীয় বিশ্বভুক্ত বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতা আমরা লক্ষ্য করি। তো ওই সমস্ত দেশের রাজনৈতিক অস্থিরতা একরকম হয়। একটা দেশে যদি গণতন্ত্রের চর্চা হয়, গণতন্ত্রের অনুশীলন হয়, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তার চরিত্র একটা থাকে। একটি রাজনৈতিক দলে যদি আদর্শ, নীতি এবং একটা অভিষ্ট লক্ষ্য থাকে জনগণ এবং রাষ্ট্রের কল্যাণে ওই জায়গায় পৌঁছান, তাহলে রাজনৈতিক আন্দোলন থাকবে, লড়াই থাকবে, এই যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা থাকবে। তারপরও আপনি প্রেডিক্ট করতে পারেন একটি রাজনৈতিক দল তার একটা ঘোষিত লক্ষ্য অর্জন করবার জন্য কি করতে পারে, কতদূর যেতে পারে। কিন্তু যদি আদর্শ না থাকে, নীতি না থাকে, দর্শন না থাকে সামনে, রাজনীতিটা শুধুমাত্র যদি গদির জন্য, ক্ষমতার জন্য, গদি আঁকড়ে ধরে রাখার জন্য, অথবা গদিটা যে আছে তাকে ফেলে দিয়ে দখল করার জন্য হয়, তাইলে রাজনৈতিক অস্থিরতার চরিত্র হবে ভিন্ন। আমাদের এখানে বর্তমানে যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমি বিভিন্ন সময় আপনাদের অনুষ্ঠানে বলেছি, আমাদের এখানে রাজনীতি কলুষিত হয়ে গেছে, দূষিত হয়ে গেছে রাজনীতি। এবং আপনি নিশ্চয় জানেন, আমি সাপ্তাহিক রোববারে কাজ করি। আমরা রোববারের এবারের কভার স্টোরি করেছি, স্বাধীনতার গৌরব ম্লান করে দিচ্ছে অসুস্থ রাজনীতি। অর্থাৎ এই যে আমাদের রাজনৈতিক অসুস্থতা, রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক দৃঢ়তা, নীতির প্রতি অবিচল একটা অবস্থান না থাকার কারণে, ক্ষমতাকে কেন্দ্র করে খালি এগুলো ঘুরপাক খাওয়ার কারণে এটা অসুস্থ হয়ে গেছে। আরেকটা জিনিস বিপদ হচ্ছে, আমাদের এখানে রাজনৈতিক দলে আদর্শ থাকে না কখন, যখন
রাজনৈতিক দল তো রাজনৈতিক দল, যারা রাজনীতি করেন, রাজনীতি বোঝেন, রাজনীতি হচ্ছে দেশ রাষ্ট্রের জনগণের কল্যাণের জন্য একটা মহান ব্রত, এটা কোনো প্রফেশন নয়। কিন্তু আমাদের এখানে ব্রত হিসেবে নেয়া কেরিয়ার রাজনীতিবিদরা আজকে আমাদের দেশে মোটা দাগে একটা রাজনীতির সমালোচনা করলেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে স্বাধীনতা দিবসে একটি বড় দলের সেই জায়গাটিতে অনেক বড় দলের প্রধান যাওয়া উচিত ছিল। আমরা প্রত্যাশা করি, জাতীয় প্রত্যাশা করে সব সময় আমাদের মনে আছে মেরে আপনাদের এখানে বা অন্য জায়গায়, জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম যখন 21শে ফেব্রুয়ারি আসলো শহীদ মিনারে যাওয়ার কথা 21শে ফেব্রুয়ারি ভোরে, তখন মুক্তিযোদ্ধা সংসদ এবং ছাত্রলীগ সহ বিরোধী ছাত্র সংগঠনগুলো সিদ্ধান্ত নিল জিয়াউর রহমানকে শহীদ মিনারে যেতে দেবে না। জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট থাকা পরে এই ছাত্রদের, যুবকদের, মুক্তিযোদ্ধাদের সে চ্যালেঞ্জ গ্রহণ করে উনি বলেছেন যে আমি স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছি এবং শহীদ মিনারে আমার যাওয়া আমি কর্তব্য মনে করি, আমি অন্যায় করব যদি সেখানে না যাই, আজকে বাধার মুখে আমি যদি না যাই তাইলে আমি অপরাধী থেকে যাব। তিনি ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছিলেন। আজকে বেগম জিয়ার সামনে তো সেই ঝুঁকি নেই। শহীদ মিনারে যাবেন, স্মৃতিসৌধে যাবেন, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে তো হরতালও ছিল না। হ্যাঁ, আজকে হরতাল ছিল না। বলা হয় বেগম জিয়া হরতাল ডাকতে উনি চলাফেরা করেন না, আজকে তো হরতালও ছিল না, উনি যেতে পারতেন। আমি যেটা ব্যক্তিগত ওনার এমন কোন ওনার শারীরিক অবস্থা আমরা যতদূর জানি এমন কোন খারাপ নয় যে উনি যেতে পারছে না। তবে এটা তবু ইয়ে করা যায় যে তার দল গিয়েছিল দেখতে। আমি প্রথম দিকে তার দলকেও দেখিনি, বিস্মিত হয়েছিলাম বিএনপিও নাই কেন। তো এখন আপনার স্কলে দেখতে নাদিম কাদির যে জায়গাটিতে যুক্ত করতে চাচ্ছেন, আমি বলছিলাম যে আপনার দ্বন্দ্ব থাকতে পারে একটি দল আরেকটি দলের সাথে, আপনি কেন মুক্তিযোদ্ধাদের সাথে দ্বন্দ্ব করছেন? শহীদ আজকে আমাদের স্মৃতিসৌধে যাওয়া এটা ওনার জন্য একদম কম্পালসারি ছিল একটা বড় দলের নেত্রী হিসাবে। সেখানে আমি মনে করি উনি অশ্রদ্ধা করেছে মুক্তিযোদ্ধাদের, শহীদদের অশ্রদ্ধা করেছে এবং উনি 21শে ফেব্রুয়ারি উনি যায়নি। কি ওনার আন্দোলনটা কি আন্দোলন, এটার রেজাল্ট কি হয়েছে? আমরা তো কোথাও আমরা হরতালও দেখছি না, আমরা কোথাও অবরোধও দেখছি না। কিন্তু এই হরতাল অবরোধের কথা বলে উনি ওনার দায়িত্ব থেকে পাশ কাটিয়ে যাবে, এটা আমার মনে হয় কেউ গ্রহণ করতে আমরা পারি না। আমি সাংবাদিক হিসাবে বলবো যে এটা আমার কাছে মনে হচ্ছে ইটস এ ভেরি বিগ ইনসাল্ট টু দি ফ্রিডম ফাইটার্স অ্যান্ড টু দ্য মার্টার্স অফ দিস কান্ট্রি। এবং এটার জন্য আজও কালো বেগম খালেদিয়াকে বা তার দলকে ক্ষমা চেতে হবে। যেমন আমি বলেছিলাম এক সময় যে এখনো তারা জামাত শিবিরকে নিয়ে এই আজকের এই দিনেও তারা জামাত শিবিরকে নিয়ে তারা আন্দোলন করছে, তারা তাদের জোট করেছে। তাদের কাছে, জাতির কাছে তাদের এখন ওই ব্যাপারেও ক্ষমা চেতে হবে, কারণ এই বিএনপি, এই জেনারেল জিয়াউর রহমান এবং খালেদা তারা কন্টিনিউয়াসলি এই জামাত শিবির এবং যারা বাংলাদেশের বিরোধিতা করেছে সবসময় তাদেরকে নিয়েই তারা চলছে, তাদেরকে রিহ্যাবিলিট করেছে, শাহজির রহমান থেকে শুরু করে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে। তো আমার মনে হয় এটা এখানে কোনো এক্সকিউজ মানার কোনো কিছু নেই। এবং ওনার দলের নেতারা যারা গেছেন তারা অনেক পরে গেছেন, কিন্তু নেতারা কে গেল ইট ইজ নট ইম্পর্টেন্ট। একটি দলের সিম্বল হচ্ছে তার দলের লিডার। আমার মনে হয় আপনি এগ্রি করবেন আমার সাথে। আমার মনে হয় তাদের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য এসছে, আমরা একটু শুনি, এগুলো নিয়ে আলোচনা করা যাবে। দর্শক, বিএনপির কয়েকজন নেতা গিয়েছিলেন, আমরা সেগুলো দেখব। তার আগে কয়েকটি পত্রিকা দেখে আমরা এই বিষয়গুলোতে আবার আলোচনায় আসবো। ভোরের কাগজ আমরা দেখছি, আন্দোলন চলবে, এইটি নিয়েও আমরা আলাপ করব। আন্দোলন এবং নির্বাচনের একসাথে বিষয়গুলো নিয়ে যাচ্ছি। পরেরটিতে প্রথম আলো, সহকারী পাইলটই বিমানটি বিধ্বস্ত করেছে। বন্দী করে রেখেছে। হ্যাঁ, এবং খুবই এক ধরনের রহস্যময় একটা ব্যাপার যে তাহলে তো তিনি নিজেও মারা যাবেন, সব বা মারা গেছেন, মানে তার জন্য পুরো যাত্রীদেরকে নিয়ে এটি মানে নিশ্চয়ই আরো তথ্য বের হবে। চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট গ্রহণ হবে 719 কেন্দ্রে। উন্মুক্ত হলো স্বাধীনতা সংগ্রাম জাদুঘর। এটা আসলে এটা বিরাট ব্যাপার। এই যে স্বাধীনতা যে স্তম্ভটা হয়েছে সুরবাদী উদ্যানে এবং তার সাথেই এই জাদুঘর, এটা মানে রিয়েলি অ্যাডস এবং খুবই প্রয়োজন একটা দেশের জন্য। কারণ এত বড় একটা কমপ্লেক্স যেটা করা হচ্ছে,
এবং এটা তো মানে ওই গত 2001 থেকে 2005-06 পর্যন্ত বন্ধ হয়ে গেছিল প্রজেক্টটা। তো এটা আবার শুরু হয়েছে, খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের দেখার জন্য। সুতরাং আগ্রহী যারা তারা নিশ্চয়ই যেতে পারেন সেখানে। এবার শুধু আগ্রহী আমি বলবো যে মানুষের যাওয়া উচিত। এটা মানে নিশ্চয়ই যাওয়া বিউটিফুল একটা জায়গা এবং খুবই সুন্দর প্ল্যান করে এই জিনিসটা করা হয়েছে এবং ইতিহাসকে আপনি একটা বলয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং সঠিক ইতিহাস সবচেয়ে বড় কথা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যুক্ত করবার জন্য। চিকিৎসার জন্য ভারতে হাজী সেলিম, যিনি মানে মনোনয়নপত্র কিনেছেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের, পরে তিনি চিকিৎসার জন্য একটা ফেসবুক স্ট্যাটাস দেখে আমরা এই তথ্য জেনেছি, যেটি আমাদের খবরও আছে। যাচ্ছি পরেরটি, মেয়র পদে মঞ্জুরকে চট্টগ্রাম বিএনপির সমর্থন, যেটি আমরা আগেই জেনেছি। এটি নিয়ে আবার একটু মতবিরোধও আছে, তারপরেও তারা নিজেদের মতো কাজ করছেন, সেরকম আছেন। যাচ্ছি পরেরটিতে, যুগান্তর আমরা দেখছি অস্ট্রেলিয়া ফাইনালে ভারতকে কাঁদিয়ে রাজাকার ও জঙ্গি মুক্ত দেশ গড়ার অঙ্গীকার। যাচ্ছি পরেরটিতে, সমকাল ভারতকে গুড়িয়ে ফাইনালে অস্ট্রেলিয়া, 2 স্বাগতিকের ফাইনাল। এবং খুবই একটি মজার একটি বিষয় যে দুই দেশের নেইবার এবং তাদের দেশেই এই বিশ্বকাপটি হচ্ছে এবং তারাই এখন ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাচ্ছি পরেরটিতে, বাংলাদেশ প্রতিদিন, স্বাধীনতা দিবসে মোদির শুভেচ্ছা, জঙ্গিবাদীরাই অরাজকতা করছে। এটি র্যাবের যিনি মহাপরিচালক, তার বক্তব্য। সম্ভবত বিএনপি না এলে ভুল করবে। তোফায়েল আহমেদের ছবি সহ আমরা দেখছি। যাচ্ছি পরেরটিতে, কো পাইলটই ধ্বংস করতে চেয়েছিলেন বিমানটি। এটি নিয়ে একটু বলবেন আপনারা যে এটা দুটো জিনিস হতে পারে। একটা তো হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে মনে পড়ে যে সে কোনো ওই আইএস কোনো জঙ্গিবাদের সাথে যুক্ত আছে কিনা। আর এটা হতে পারে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম ইজ এ হিউজ প্রবলেম, সেটার সাথে লিঙ্কড হতে পারে। তো আনলেস বিস্তারিত না জানা পর্যন্ত এটা বলতে পারবেন। সিরাজ ভাই, না একই কথা ওই যে আইএস এর সঙ্গে জড়িত অথবা তার দেশের যে দেশগুলো রিপ্রেজেন্ট করেন সেই দেশের সরকারের সঙ্গে যাদের কন্ট্রাডিকশন আছে, দ্বন্দ্ব আছে, বিরোধ আছে, তিনি ওই বিরোধী শক্তিকে রিপ্রেজেন্ট করেন কিনা, যে সরকারকে বিব্রত করার জন্য একটা অ্যাকশন করলেন। আচ্ছা, আমরা যাই আরো কয়েকটি পত্রিকা দেখি। আমাদের অর্থনীতি, বীর শহীদদের স্মরণ, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের অঙ্গীকার, স্বাধীনতা দিবসে মোদি ও মমতার শুভেচ্ছা। আমরা ভারতের শোচনীয় বিদায়ের খবর দেখছি এখানে। দুর্দান্ত জয়, 5ম শিরোপার পথে অস্ট্রেলিয়া। আমরা জানি না আসলে কি হবে, 5ম শিরোপার পথে আদৌ কিনা। সিরাজ ভাই কি বলবেন যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যে একটি ছোট করে আপনার মতামত জানতে চাই। আমার যেটা মনে এনিবডিজ ম্যাচ, এটা আপনি কি চান? তো আমি অস্ট্রেলিয়া বা চ্যাম্পিয়ন হোক এবার, এটা চাই, আরো একবার হোক, সেটা চান। তাহলে ভালো। আমার ছোট ভাই যেহেতু এখন নিউজিল্যান্ডের হয়ে গেছে, সেটা আমি নিউজিল্যান্ডের পক্ষে আছি। ক্রিকেটে ওই ডিটিভিটি জিনিস না দেখেই ও যেহেতু বলেছে ভাইয়া তুমি যখন নিউজিল্যান্ডের সাপোর্ট করবে, তো আমি তো নিশ্চয়ই ওর সাথেই থাকবো, সেই অর্থে আমি নিউজিল্যান্ডের সাথে আছি। এখানে যিনি মানে উপস্থাপনা করছেন তার মতামত তো দেয়া যেতে পারে, যেহেতু খেলার মতো একটি বিষয় এবং কিছুদিন আগ পর্যন্ত যেহেতু আমি অস্ট্রেলিয়া ঘুরে আসার সুযোগ হয়েছিল, সুতরাং অস্ট্রেলিয়ার পক্ষে থাকা উচিত, কিন্তু আমিও নিউজিল্যান্ডের পক্ষে বাজিটা রাখলাম। বিরতিতে যাই, বিরতির পর নতুন একটা চ্যাম্পিয়ন হোক, নতুন দেশ, অনেকবার তারা সেমিফাইনালে গেছে, ফাইনালে গেল এই প্রথমবার, চ্যাম্পিয়ন হোক না, ভালোই তো খেলছে, অসাধারণ খেলছে। তো আমরা একটা বিরতির পর ফিরে এসে বিএনপি নেতাদের বক্তব্যগুলো দেখে সেই নিয়ে আবার আলোচনা করব। দর্শক, যাচ্ছি বিরতিতে, শিগগিরই ফিরবো। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম বিএনপি নেতাদের বক্তব্য দেখব, দেখে তারপর আলোচনা আসছি। আবদ্ধতা আছে, আপনারা জানেন যে 3 মাস ধরে তিনি এক জায়গায় অবরুদ্ধ আছেন। তো সেরকম তো পরিবেশ নেই, আমরা তো সেই পরিবেশের কথাই বলছি। এদেশে মানুষের চলাফেরার স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। আপনারা নিজেরাই জানেন যে আপনারা কোন সংবাদটি পরিবেশন করতে পারেন, কোন সংবাদটি পরিবেশন করতে পারেন না। চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে আলোচনার জন্য সরকার উদ্যোগ নিলে ইতিবাচক সাড়া দেওয়ার কথা জানান বিএনপির নেতারা। সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত, এগিয়ে আসা উচিত, একটা পরিবেশ তৈরি করা উচিত
যার মধ্য দিয়ে একটা আলোচনা সূত্রপাত ঘটতে পারে। আমরা সকল নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, কিন্তু তার জন্য সেরকম পরিবেশ আনতে হবে। লেভেল প্লে উদ্যোগ হয়ে আছে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ইচ্ছার প্রতিফলনকে নিশ্চিত করে এদেশে একটি নতুন নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ এবং সরকার গঠন করতে হবে। দেখলাম আমরা যেটি বলছিলেন দুজন নেতাই, নাদিম কাদের, যে পরিবেশ নেই, এটি তাদের প্রথম যুক্তি। এবং অন্য একটি টেলিভিশনে আমরা দেখছিলাম তারা বলছেন দেশে তাদের অভিযোগ একদলীয় শাসন চলছে। সুতরাং পরিবেশ না থাকার কারণে এবং যেহেতু তিনি তাদের ভাষায় অবরুদ্ধ হয়ে আছেন, এ কারণে আসতে পারেননি। কি বলবেন আপনি? না, মানে প্রথম জিনিস হচ্ছে অবরুদ্ধ তো না, এটা একেবারেই একটা মিথ্যা কথা। এবার আপনারা বারবার দেখেছেন যে এই কথাগুলো যখন আসে, যে আমরা প্রায় বলি বিএনপি মিথ্যা চার্জ করছে, প্রায় বলি আমরা এটা সত্য বলছে না। আমার মনে হয় সত্যটা সামনে রেখেই কথা বলা উচিত। বেগম জিয়া অবরুদ্ধ নন, উনি ওনার অফিস ছাড়তে চাচ্ছে না কোনো না কোনো কারণে। মেবি শি ইজ ফিলিং মোর সেফার, কমফোর্টেবল, বা মানুষের সাথে যোগাযোগ তার বেশি হবে বাসার থেকে, যে কোনো কারণে সেই অফিসে উনি থাকছেন বেশ কিছুদিন ধরে। আমরা শুনছি যে হয়তো শিগগিরই উনি বাসায় ফিরেও যেতে পারেন। কিন্তু কথা হচ্ছে, আপনি যখন বলছেন যে আপনি ইলেকশন করবেন, এই গভর্নমেন্টকে আপনি অ্যাকসেপ্ট করেন না, তো আপনি গভর্নমেন্টকে অ্যাকসেপ্ট করছেন না, আবার ইলেকশন করছেন, আবার লেভেল প্লেইং ফিল্ড, মানে এত কনফ্লিক্ট অফ ওপিনিয়ন। হ্যাঁ, যদিও ওনারা খুবই শ্রদ্ধেয় দুজন বিএনপি নেতা, যারা আমি মনে করি যে বিএনপির মধ্যে যারা নেতৃত্বের মধ্যে যারা খুব বাস্তব কথাবার্তা বলেন, এদের মধ্যে দুজন জেনারেল মাহবুব এবং তো সেখানেও কিন্তু আরেকটা জন বলছেন যে পরিবেশ নেই, সংবাদ পরিবেশনায় আপনার আমার জানার মধ্যে সংবাদের উপরে কোনো হস্তক্ষেপ নেই। কিন্তু ওনারা বারবার এই কথা কিন্তু বলে যাচ্ছে যে রেডিও, টেলিভিশন, পত্রিকায় নাকি সরকার অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী সংবাদ পরিবেশন হয়। কিন্তু ওনাদের যে বক্তব্য আসলো, তাহলে তো সরকার যদি বলতে হবে, সরকার বলতো যে ওদেরকে দেখিও না, তা তাদের বক্তব্য তো টেলিভিশন, পত্রিকা সবখানে আসছে। কি করে এই ইয়েগুলো বলেন, কিভাবে করে? আমরা একটু সিরাজ ভাই বক্তব্য নিয়ে আবার আসি। না, এটা একটা বড় কিছু কিছু তো প্রথম কথা, বেগম জিয়ার ইয়েতে যাওয়া, শহীদ মিনারে যাওয়া, স্মৃতিসৌধে যাওয়াটা আমি মনে করি উচিত ছিল, উনি যেতে পারতেন। ওনার একটা ব্যাখ্যা, ভালো ব্যাখ্যা জনগণের কাছে দেওয়া দরকার, কেন উনি গেলেন না। অবরুদ্ধ উনি এখন, একটা সময় ছিলেন, এটা সত্যি কথা, অবরুদ্ধ ছিলেন, কিন্তু এখন উনি অবরুদ্ধ, এটা জনগণ বিশ্বাস করবে না, জনগণের কাছে এটা গ্রহণযোগ্য বক্তব্য নয়। তো কেন গেলেন না সেটা তারা বলছেন যে পরিবেশ নেই, পরিবেশ নেই। পরিবেশ, হ্যাঁ, এটা হ্যাঁ, উনি এটা বলতে পারেন, উনি নিরাপত্তা জনিত একটা ইয়েতে ভুগছেন, যে হয়তো ওনার সমস্যা হতে পারে, এটা বলতে পারে। নিরাপত্তা জনিত কারণে তিনি জানেন, এটা বলতে পারে। সরকার তাকে নিরাপত্তা দেওয়ার জন্য রেডি, না, এটা বলতে পারতেন, এটা বলতে তাও যৌক্তিক হতো, কিন্তু বাকিটা আমার মনে হয় যৌক্তিক হয়নি। আর নির্বাচনের কথা, যে লেভেল প্লেইং ফিল্ড, এটা তো অবশ্যই দরকার। যেমন আজকে খুব একটা পুলিশের একজন কর্মকর্তা যেটা বললেন, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, বেইল না হলে বা জামিন না হলে আছে, এই নির্বাচন নিয়ে, যেমন সিটি নির্বাচন অনেকদিন পরে হচ্ছে, আরো এই সরকারি আরো এই যে ভাঙার পরে প্রশাসক না দিয়ে নির্বাচনটা করতে পারতো, করেনি। তো এটা না করার পেছনে কারণ আছে, সরকারের একটা ব্যাখ্যা আছে, জনগণের পক্ষ থেকে একটা ব্যাখ্যা আছে, যে নির্বাচন দিলে সরকার ঢাকায় হারবে, মানে বিজয় নিশ্চিত হওয়া ছাড়া সরকার নির্বাচনে যেতে চায়নি। মামলার কথা যেটা বলা হয়, যে মামলার কারণে নির্বাচন ঝুলেছিল, সরকার চাইলে সেই মামলা উঠে যেতে পারতো। আবার এখন ওরকম মামলা এখনো হয়ে যেতে পারে। আমি যেমন আপনাদের গত সপ্তাহের আগে বোধহয় এখানে প্রোগ্রাম বলে গেছি, বিএনপি যদি নির্বাচনে সিরিয়াসলি নামে, তাইলে ঢাকা সিটি নির্বাচন হবে কিনা আমি নিজে সন্দেহ প্রকাশ করে গেছি, জানি না কি হবে ভবিষ্যতে। কিন্তু এই যে পুলিশ কর্মকর্তা যে কথাটি বললেন, এটা তো বলাই হয়েছে, নির্বাচন যারা করবে, বিএনপির অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে, একটা, দুইটা, তিনটা নয়, অনেকের বিরুদ্ধে 150-200 মামলাও আছে। তো বিএনপির একজন ইফেক্টিভ লিডার, সে যে ইলেকশন করবে, তার বিরুদ্ধে যদি এরকম মামলা থাকে, তো সেই মামলা যদি প্রত্যাহার করা না হয়, তার যদি বেইল না হয়, সে নির্বাচন করবে কি করে? বিএনপি এই কথাগুলো থাকবে। সব মামলায় যে মামলাগুলো আছে, যেমন পেট্রোল বোমার মামলা ইমাজউদ্দিন আহমদের বিরুদ্ধেও আছে। তো এখন সেরকম সবার বিরুদ্ধে এরকম মামলা, পেট্রোল মামলা কারা মারতে পারে, এটা হিসাব করে হ্যাঁ হতে পারে। একেবারে
ধরেন একটা ইফেক্টিভ ক্যান্ডিডেট কাউন্সিলর ইলেকশন করবে বা মেয়র ইলেকশন, তাদের কোনো ক্যান্ডিডেট, আব্দুল আল মিন্টুর বিরুদ্ধে মামলা আছে, তো এখন যদি বলা হয় যে ওনার ওই মামলায় জামিন টামিন সংকট আছে, ওনাকে আমরা ধরে ফেললাম, তো ইলেকশন কেমন হবে? তো এই জিনিসগুলো আছে। আর একটা বিষয় আমার মনে হয় নাদিম কাদের সাহেব যে কথাটা বলে জামাতের সুযোগ সুবিধা করে দেয়া, আমার মনে হয় এখানে বিএনপির দায় বেশি। আওয়ামী লীগ একবার ধোয়া তুলসী পাতা না, জামাতের প্রতিষ্ঠায় বাংলাদেশের রাজনীতিতে জামাতকে এগিয়ে দেয় আওয়ামী লীগের ভূমিকা আছে। আমাদের মনে আছে 1986 সালে এর সাথে যে পাতানো নির্বাচনটি হয়েছিল, বয়কট করার কথা ছিল সবাই, আওয়ামী লীগ নির্বাচনে চলে গেলেন, নির্বাচনে জামাতকে সঙ্গে নিয়ে গেছিলেন, কিন্তু যেহেতু আর কেউ যায় নাই, এটা একসঙ্গে মানে জোট করে যায় নাই, কিন্তু তাদেরকে, অর্থাৎ আমরা ছাড়া জামাতের নির্বাচন আছে, তখন তারপর জামাতের সঙ্গে বেগম খালেদা 94 থেকে 96 সাল পর্যন্ত যুগপৎ আন্দোলন একসঙ্গে করেছেন, একই দিন একই স্টেটমেন্টে প্রোগ্রাম দিয়েছেন, একই দিন একই স্টেটমেন্টে প্রোগ্রাম উইথড্র করেছেন, একসাথে করেছেন। ওনারা বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রেসিডেন্ট বানানোর জন্য গোলাম আজমের কাছে গেছিলেন, সমর্থন চেয়েছিলেন। তো জামাতের সঙ্গে বিএনপিরও আওয়ামী লীগেরও যে কখনো কখনো, তবে এটা বলতে পারেন জামাতে ইসলামকে বিএনপি যে অবস্থায় সারা দেশে প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে, আওয়ামী লীগ ততটা দেয় নাই, একেবারে কিছুটা আওয়ামী লীগের এখনো জামাতের সঙ্গে বিএনপি 20 দলীয় জোটে আছে। তো এখন তো প্রশ্ন আছে, জামাতের সাথে আওয়ামী লীগের কি এখনো কোনো সম্পর্ক নেই? আমরা নাদিম কাদের, আপনি কি বলবেন যে বিষয়গুলোর উত্থাপন করলেন তিনি? জামাত এবং যেটা বলে 1996 এর কথা, এটা তো একসাথে। এখন যদি আমি একটা দেশের বড় দল একটা ক্যাম্পেইন শুরু করে, সেটা যদি কেউ ফলো করে, এটা তো তাকে না বা হ্যাঁ বলার ক্ষমতা তো আর আওয়ামী লীগের নেই। আমি তাহলে ক্লিয়ার করব বক্তব্যটা। অসহযোগ আন্দোলন একই সাথে স্টেটমেন্ট কোনো সময় হয়নি। অসহযোগ আন্দোলন যখন ওরা ঘোষণা করেন, শেখ হাসিনা উনি স্টেটমেন্ট করেছেন একই দিন একই সময়ে মিজানুর রহমান চৌধুরী জাতীয় পার্টির পক্ষ থেকে একই দিন একই সময়ে কিন্তু একসাথে কোন সময় একই মানে আলাদা আলাদা স্টেটমেন্ট সই করেছেন, কিন্তু প্রোগ্রামটা কি ছিল মানে দিয়েছিল একসঙ্গে উইথড্র করে। তো যেটা হচ্ছে এখন প্রশ্ন উঠছে যে আমি কি জামাত শিবির নিয়ে কথা বলবো, এটা তো একবার আমি অলরেডি বলেছি। হ্যাঁ, সেটা আমি এটা রিপিট করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে খুবই ভালো ডিসিশন হবে বিএনপির পক্ষ থেকে। এখন যেটা দেখা যাচ্ছে যে তারা ইলেকশন করতে চাচ্ছে, আপনারা দেখেছেন যে জাতীয় ইলেকশনের সময়ও বারবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বেগম জিয়াকে টেলিফোন করেছিল, কথা বলার চেষ্টা করেছিলেন। তার বেগম জিয়ার ছোট ছেলে কোকো মারা যাওয়ার পরও প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে গেছিলেন, সভাপতি জানতে গেছেন, কিন্তু কথার সুযোগটা উনি করে দিচ্ছেন না। তো বেগম জিয়ার তরফ থেকে যদি কথার সুযোগ না করে, প্রধানমন্ত্রী হয়ে উনি কতবার উনি ওনার সাথে যোগাযোগ করবেন আর ইনসাল্টেড হবে, এটাও কিন্তু একটা ভাবার বিষয় আছে। টেলিফোনের ব্যাপারটা আমার একটু বক্তব্য আছে, আপনার কাছ থেকে একটু শুনে নিই। এখন আবার বলা হচ্ছে যে একটা এফোর্ট নিলে আমার মনে হয় যে আসলে যেটা হচ্ছে যে আজকে কিন্তু 26শে মার্চ বিএনপির জন্য একটা বিরাট সুযোগ ছিল, যেটাকে এক্সিট রুট, যেটা আমরা অনেকদিন ধরে আলোচনা করছি তাদের এই অবরোধ হরতালে, যে ঠিক আছে আমরা এত দূর আন্দোলন করে এসেছি, যেহেতু ইলেকশন সামনে এসছে এবং আজকে স্বাধীনতা দিবস, শহীদদেরকে শ্রদ্ধা করে আমরা মনে করে আমরা এই জিনিসগুলোকে উইথড্র করলাম। যেহেতু হরতালটা নাই, আমার হরতাল দেবে কি দেবে না সেটা আমরা জানি না, কিন্তু হরতালটা উইথড্র হয়ে গেছে, এই অন্তত এই দুদিন তো নেই। তো এই জিনিসগুলো হচ্ছে তারা যদি চিন্তা করে, দ্যাট ইজ আ পজিটিভ স্টেপ। কিন্তু আপনি মাঠে নামার আগেই একগাদা কমপ্লেন আমাদের সঙ্গে হতে পারে। ওই জায়গাটিতে একজন পুলিশ কর্মকর্তার বক্তব্যকে উদ্ধৃত করে কাজী সিরাজ যেটি বলছিলেন, এই জায়গা থেকে ক্ষমতার অপব্যবহার বা লেভেল প্লেইং ফিল্ডের যে দাবির কথা বলা হয়, এটি ক্ষতিগ্রস্ত। এটা আমার মনে হয় চিন্তার বিষয় আছে, তারা কি মিন করছে এটাকে ক্ল্যারিফাই করা দরকার পুলিশে। তো যারা বোমা মেরেছে, নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে, তাদের তো শাস্তি হতেই হবে, তারা সে যেই হোক, সেটা যে সোর্স অফ ফান্ডিং আমি যে টাকা দিয়ে থাকি তাহলে আমার বিচার হতে হবে। এইটা হচ্ছে মানে সিরিয়াস ক্রাইম, ইউ ক্যানট কন্ডোন দ্যাট। কিন্তু টাকা দিয়েছেন আপনি আমাকে যাতে না ধরে, হ্যাঁ না সেটা ঠিক আছে, এটা যাতে হয় আর কি সেটি। আবার আপনি যেটা বলছিলেন, যেটি নাদিম কাদের বলছিলেন যে যারা অভিযুক্ত তাদের বিচারও তো হতে হবে, এটা তো কেউ অস্বীকার করে না যারা বোম মেরেছে, পেট্রোল বোম। কিন্তু আমাদের প্রশ্ন, মানুষের প্রশ্ন, এ পর্যন্ত যেমন 122 জন লোক মারা গেছে,
66 জন মারা গেছে পেট্রোল বোমায়, বাকিরা মারা গেছে ক্রস ফায়ার মানে আইন বহির্ভূত হত্যাকাণ্ড, সংঘর্ষ ইত্যাদিতে। ওরা যে মরলো, ওরা যে মারলো, কেন কিভাবে বেআইনি ভাবে মারলো, এখানে কতজনকে ওরা বলছিল শুটের সাইট বলা হয়েছিল, একদম ঠিক সাইটে। মানে আপনি যখন আগুন দিচ্ছে, আমি আমার বক্তব্য শেষ করি, যখন কোনো পেট্রোল বোমা মারছে, কোনো গাড়িতে আগুন দিচ্ছে, ঠিক ওই সময় কয়জনকে গুলি করে মারা হয়েছে, আর অন্য জায়গা থেকে ধরে এনে কতজনকে মারা হয়েছে। তো এটা হলে যাদেরকে আপনি স্পটে মারেন আগুন দিতে গেলে, তখন গুলি করলে কেউ বলবে না। তখন যদি আপনি যারা সত্যিকার অর্থে আগুন দিয়েছে, পেট্রোল বোমা মেরেছে, তাদের বিরুদ্ধে যদি বিচার করেন, তাকে পরে ধরবে না, সেটাই কি বলবেন তাকে ধরা। আমার কথা হচ্ছে প্রকৃত অপরাধীকে ধরা হোক, যাতে অপরাধী ধরা না, অপরাধ করলো একটা জায়গায় হয়তো 5 জন পেট্রোল বোমা মেরেছে, আসামি 500 জন, 500 জন তো পেট্রোল বোমা মারে। পেট্রোল বোমায় মারা যাচ্ছে নিরীহ মানুষ, আর আপনার যেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কথা বলছেন, দ্যাট ইজ কন্ডেমেবল, তারা সেটা হওয়া উচিত না, আমরা কেউ সেটা চাই না। এবং আমি যতদূর জানি সরকারের পক্ষ থেকেও সবসময় বলা যায় তারা এটাকে করে না, কোনো সময় এটা অ্যাডমিটও করেনি দিস ইজ এক্সট্রা জুডিশিয়াল কিলিং। বাট এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বোমা মেরে মানুষের এটা এক হতে পারে না, কম্পেয়ার করা যেতে পারে না, এটা কম্পেয়ার করা যেতে পারে না, অন্যায় অপরাধ, এটা অবশ্যই হওয়া উচিত। কিন্তু আমি মনে করি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা এটা নিশ্চয়ই গ্রহণযোগ্য না। কিন্তু তারপর যদি হয়ে থাকে, কারা যাচ্ছে ওখানে? আপনারা দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে যারা লিস্টেড ক্রিমিনালস, আর বোমা হামলা যারা মারা যাচ্ছে তারা হচ্ছে নিরীহ মানুষ, যারা পলিটিক্সে কিছু তার জীবন তাগিদে। এই যে কদিন আগে মাগুরায় 6 জন না 7 জন দগ্ধ হলো ওই বালুর ট্রাকের মধ্যে, তার মধ্যে 5 জনই মারা গেল। একদম সাধারণ। আপনার দেশে কোনো আন্দোলন হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, আপনার আন্দোলনের একটা ইয়ে করছেন, আপনাদের লোকরা গিয়ে নিরীহ মানুষ মারছে। দিস ইজ নট পলিটিক্স। আমি তো বলি এটা ডেমোক্রেসি। ডেমোক্রেসি আমরা কথা বলছি, দিস ইজ ডেমোক্রেসি, ইট ইজ নট ডেমোক্রেসি। কিন্তু আপনি তো রীতিমতো হিট অ্যান্ড রান করছেন, গুপ্তচর হামলা করছেন। আপনি সামনে এসে সাহস করে এসে বলতেন যে তুমি তোমার বিরোধিতা করছি আমি, লেটস ফেস ইট, তাহলে একটা কথা ছিল। আপনি লুকিয়ে এসে চোরা গুপ্তা মেরে চলে যাচ্ছে। আপনার ডিমান্ড কি? আমি চেয়ারটা চাই, আর তো কোনো ডিমান্ড আমাদের চোখে পড়েনি, তাই না? আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন? আমি যেটা বলতে চাচ্ছি, টেলিফোন সংলাপ নিয়ে, টেলিফোন সঙ্গে একটা বললাম যে টেলিফোনে বেগম খালেদা জিয়া রেসপন্স যান নাই টেলিফোনে, বা যেদিন উনি দাওয়াত করেছিলেন। কিন্তু আমরা বাকি বেগম জিয়ার টেলিফোনের পরে বক্তব্য যেটুকু সেটুকু নিয়ে আলোচনা করি। তিনি কিন্তু বলেছিলেন আজকে আমি হরতালের মধ্যে আমি বেরোই না, আজকে আমি যেতে পারবো না, কাল পরশু যে কোনো দিন আপনি ডাকেন আমি যাব। কিন্তু কাল পরশু ডাকা হয়নি। সেটা তো প্রাইম মিনিস্টারকে আলোচনা করতেই হবে যে নেক্সট ডেট দেবে কবে। কিন্তু যেটুকু সম্ভব ছিল আলোচনা করার, যেটুকু সম্ভব, ওখানে তো মনে হলো যে ব্যাটলফিল্ড হয়ে গেল। উনি এত ক্ষিপ্ত ছিলেন, এটা তো লুকানোর কিছু নেই, এটা ওপেন সিক্রেট, তাই না? আমি তো নিজে থতমত খেয়ে গেছি, কারণ আমি যেমন করে বেগম খালেদা জিয়াকেও চিনি, যেমন করে আমাদের নেত্রীকেও চিনি। তো কিন্তু তাদের কাছে অ্যাজ এ ন্যাশনাল লিডার আপনি তো এটা একসেপ্ট করতে পারেন না, এইভাবে কথা কেউ বলতে পারে। এবং দেখেছেন যে প্রাইম মিনিস্টার একটা কথা বলার পর কিন্তু উনি আর কথা বলার সুযোগ পাচ্ছেন না। এখন এখানে এটা নিয়ে আসলে আলোচনাটা নিয়ে বহু আলোচনা হয়েছে, টেলিফোন আপনি দাওয়াত করার জন্য, আমাকে দাওয়াত করার জন্য আপনি একটা টেলিফোন করলেন, প্রথমে আপনি টেলিফোন ধরলেন না কেন? আপনি যে টেলিফোন সেই টেলিফোন অকেজো, বলার পর আপনি বিশ্বাস করছেন না। লাল টেলিফোন যে অচল, অকেজো, চলে না, এটা। 2 নাম্বার হচ্ছে আপনি তারপরে বক্তব্য শুরু করলেন 21শে আগস্ট আপনি তো আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, অথচ আপনি আমাকে আলোচনা করছে আমাকে দাওয়াত করার জন্য, আর শুরু করলেন আক্রমণ করে। তাহলে শুরু আক্রমণ দিয়ে হয়নি, আপনারা আবার প্লে করে দেখেন, আক্রমণ দিয়ে শুরু হয়নি। শুরু হয়েছিল যে আপনাকে আরো 2 বার ফোন করেছিলাম, আচ্ছা ঠিক আছে আমি তো আপনাকে দাওয়াত দিতে চাচ্ছি, আমি আক্রমণ দিয়ে শুরু হয়। তবুও আমি এটা মনে করি বেগম খালেদা জিয়ার সে দাওয়াত গ্রহণ করা উচিত ছিল, গ্রহণ করে উনি টাইম দেওয়া উচিত ছিল যে আমি আগামীকাল আসতে চাই আপনার ওখানে, এটা বলা উচিত ছিল। হ্যাঁ, আমরা একটা বিরতিতে যাই। দর্শক, আমরা আরো একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। কয়েকটি পত্রিকা যদি থেকে থাকে তাহলে খুব দ্রুত আমরা একটু দেখে নিতে চাই। সকালের খবর, সহিংসতা মুক্ত বাংলাদেশের প্রত্যাশা, স্বাভাবিক হচ্ছে রাজনীতি। যদিও
একটা প্রশ্নবোধক চিহ্ন আছে লালখালিতে। যাচ্ছে পরেরটিতে, চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বিএনপি চট্টগ্রামে মঞ্জুরকে সমর্থন। যাচ্ছে পরেরটিতে। এখন পর্যন্ত এই আরেকটি এসছে, আমরা দেখব পরে খুব দ্রুত যদি আসে। যেটি বলছিলেন কাজী সিরাজ, সেটি হচ্ছে যে সঠিক লোককে ধরা হোক, কিন্তু বিএনপির কম বেশি সব নেতার বিরুদ্ধে অনেক মামলা, গুরুত্বপূর্ণ অনেক নেতা আছে তাদের বিরুদ্ধেও মামলা, তারা নির্বাচন করতে গেলে যদি ধরা হয়, তিনি বলছিলেন। তো এই বিষয়ের ক্ষেত্রে তাহলে তারা নির্বাচনটি কিভাবে করবে? এটা যেহেতু পুলিশ স্টেটমেন্ট এসছে, তাদের কি একটা এক্সপ্লেইন করতে হবে তারা এটা অ্যাকচুয়ালি কি মিন করেছে। তারা বলতে চাচ্ছেন যে প্রার্থী আসামি হলে তাকে ছাড় দেওয়া হবে না, এবং সে যদি জামিনে থাকে। কথাটা খুবই ভেগ, এটাকে আমার মনে হয় ক্ল্যারিফাই করা দরকার আছে। কারণ যেটা আমি বললাম, যারা সিরিয়াস ক্রিমিনাল তাদেরকে নিশ্চয়ই ছাড় দেওয়া হবে না, কিন্তু যারা ছোটখাটো বা যাদের নাম আমাদের দেশে যেরকম একজন হয় গং হিসাবে 200 জন চলে যায়, সেরকম কিছু হয়ে থাকে, সেগুলো বেল পেতেই পারে না। ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্যান্ডিডেট হবে, উনি তো আসামি, তো ওনাকে ছাড় দেওয়া হবে না? তাদের ভাষা অনুযায়ী জামিন লাগবে। হ্যাঁ, দ্যাট উইল ডিপেন্ড অন মির্জা ফখরুলের কেসটা কত গুরুতর, বা সেই জন্যই বললাম এটা আইনগত নানা বিষয় আছে, সেটাই নিশ্চয়ই। এবার আপনার কাছে একটু যেতে চাই, সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে আন্দোলন এবং নির্বাচনের এই প্রস্তুতি একসাথে চলবে। তাহলে আমরা যদিও দেখলাম যে 2 দিন হরতাল নেই, একদিন হচ্ছে মহান স্বাধীনতা দিবস, আর তার আগের দিনও কিন্তু হরতাল ছিল না, তাহলে এই অবরোধ আছে আবার। তো এই পরিস্থিতিতে এই অবরোধ আছে, হরতাল দেবে কি দেবে না জানি না, আবার নির্বাচনের প্রস্তুতি কিভাবে এগুলোর সমন্বয় হবে বা সামনে কি দেখছেন? আন্দোলন নির্বাচন এগুলো আন্দোলনের চরিত্রটা কি হবে? আন্দোলন হতে হবে, আন্দোলন মিটিং মিছিল ঘেরাও বিক্ষোভ এগুলো তো আন্দোলনের অংশ। নির্বাচন করে এগুলো করা যায়, আর আপনি অবরোধ হরতাল করলে আপনি বা কাজ করবেন কি করে? এই যে ধরেন ম্যাডাম উনি হরতালের জন্য বেরোন না, হরতাল ভঙ্গ হবে। এই যে ম্যাডামের সঙ্গে যারা দেখা করতে যান, ওদিন প্রফেসর ইমাজুদ্দিন আহমদের নেতৃত্বে যারা গেছেন, এই বিভিন্ন ডাক্তার সাহেবরা যাচ্ছেন, ইঞ্জিনিয়ার সাহেবরা যাচ্ছেন, ইনারা কি পায়ে হেঁটে যান? ঢাকা ইউনিভার্সিটি থেকে ইমাজুদ্দিন আহমদ সাহেব যেখানে থাকেন উনি কি হেঁটে গেছেন? উনি তো গাড়ি চালিয়ে গেছেন, তো তাহলে তো ওরা হরতাল ভেঙে। উনি কি জিজ্ঞেস করেছিলেন আপনি হেঁটে এসছেন নাকি গাড়ি করে এসছেন? গাড়ি করে এলেন কেন? হরতাল চলছে তো, এটা তো হচ্ছে না, হরতাল হয়নি। আর আন্দোলন অন্য, হ্যাঁ, মিটিং মিছিল বিক্ষোভ অনেক কিছুই হতে পারে আন্দোলন। আন্দোলন আর নির্বাচন একসঙ্গে চলতে পারে, নির্বাচন অনেক সময় আন্দোলনের অংশ হয়। আর ওই যে সরকারকে নাদিম কাদের সাহেব যে বলছেন সরকারকে অবৈধ বলছেন, মানছেন না, ইয়াহিয়া সরকারকে অবৈধ বলা হতো। সামরিক একনায়ক পাকিস্তানি একনায়কতান্ত্রিক যে সরকার, তার নির্বাচন কিন্তু বঙ্গবন্ধু করেছিলেন 70 সালে। কারণ ওই নির্বাচন না করলে ওই রায়টি আসতো না এবং এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এরশাদ স্বৈরাচার ছিল, স্বৈরাচার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে সরকার, তার কাছ থেকে নির্বাচন আদায় করে তার সরকারের সঙ্গে প্রথমত 86 সালে করেছেনই, এরপরও তার আন্দোলন তো হয়েছে, তার কাছ থেকে কিন্তু আন্দোলন করে নির্বাচন আদায় করতে হয়েছে। তো এগুলো বর্তমান সরকার সম্পর্কে যত কথাই বলা হোক, এখন নির্বাচন নিতে হলো তো এই সরকারের কাছ থেকে নিতে হবে। গণতান্ত্রিক আন্দোলনে নির্বাচনের যে আন্দোলন, নির্বাচন ছাড়া তো সরকার পরিবর্তনের কোনো অন্য উপায় নেই। এটা যদি আমরা গ্রহণ করি গণতান্ত্রিক রাজনীতির, তাহলে যে সরকারটি আছে এই সরকারের সঙ্গে কথাবার্তা বলে এদের কাছ থেকে নির্বাচনটা নিতে হবে। নাদিম কাদের যেটি বলতে চাচ্ছিলেন যে আন্দোলনটি কি রকম হবে, হ্যাঁ, সেটা একটা ব্যাখ্যার ব্যাপার আছে বিএনপি তরফ থেকে, যে তারা আমি মনে করি সবাই ওয়েলকাম করবে তাদের যদি ডিসিশন চেঞ্জ হয় যে অবরোধ হরতাল তুলে দিয়ে মিটিং মিছিল করতে দেওয়া ব্যাপার, এবং তারা যেটা অভিযোগ করে যে সরকার তাদেরকে স্পেস দিচ্ছে না। সরকার তো বলছে আপনারা মিটিং মিছিল করেন কিন্তু কোনো সহিংসতা করবেন না, পিসফুল শান্তিপূর্ণ সব মিটিং করেন। তো তারা চেষ্টা করুক সেটা করতে, তারা তো সেই চেষ্টাই করছে না। লেট দেম ট্রাই। তারপরে সরকার যদি কিছু করে তখন আপনি সরকারকে ব্লেম করতে পারেন, কিন্তু আমি না করি সরকারকে আগে থেকে ব্লেম করছি, এটা একটা মানে আমার কাছে মনে হয় এটা একটা খেলার মতো একটা অবস্থা। আর যেটা হচ্ছে যে এখন বিএনপির সিরিয়াসলি চিন্তা করা উচিত যে তারা কি করবে। তারা কি, আমার মনে হয় তারা যে একটু সিদ্ধান্ত নিচ্ছে যে চিরঙে মেয়র ক্যান্ডিডেটকে সাপোর্ট তারা দিয়েছে, তারপরে ঢাকাতেও আমার মনে হচ্ছে যে তারা লোকজন নমিনেশন পেপার কালেক্ট করছে, একটা ইলেকশন করবে। এটা খুবই ভালো ডিসিশন। গণতান্ত্রিক সিস্টেমে আপনি ইলেকশন করবে। গত জাতীয় ইলেকশন না করে বিএনপি যে ভুল করেছে
যেটা প্রধানমন্ত্রী বারবারই বলেন যে ভুল করেছে তারা, কিন্তু সেটা জন্য তো দেশের মানুষ করতে পারে না। এখানে একটু আপনাকে প্রশ্ন করতে চাই, যেটি কাজী সিরাজ বলছিলেন যে যদি বিএনপি খুব সিরিয়াসলি মাঠে নামে তাহলে নির্বাচনটি নাও হতে পারে, এরকম একটা আশঙ্কার কথা তিনি বলেছেন। আপনি কি মনে করেন? আমি কেন হবে না, সিরিয়াস আমরা তো চাবই যে বিএনপি সিরিয়াসলি নামবে। কেউ কি নন সিরিয়াসলি পরীক্ষা দিতে আসে? আপনি কি হাফ হার্টেড দিয়ে আসবেন? আপনি কেন বলছিলেন এই বিষয়টি? আমি যেটা বলছি, নির্বাচন বিএনপি সিরিয়াসলি যদি নামে, সরকারের তরফ থেকে যেটা বারবার বলা হয়েছে, বিএনপির আন্দোলনে ঢাকা শহরে ওই যে হেফাজতের আন্দোলন, তারপর 29শে ডিসেম্বরের 2014 সালের যে ঢাকা অবরোধ, তারপরে বেগমদের 5 তারিখে যে জনগণ ঢাকা শহরে বিএনপির পক্ষে কোনো লোকজন নেই, তো সব সরকারের পক্ষে। কিন্তু যদি বিএনপি সিরিয়াসলি নির্বাচন করে, বিএনপিকে লোকজন আছে একটু এক ঝলক একটু দেখা গেছিল কোকর জানা যায়, একটু সুযোগ পেয়েছে মানুষ, জানা যায় দেখিয়ে দিয়েছে বিএনপির পক্ষে ঢাকা শহরে। এটা আবার একটু ডিবেটেবল, এটা আমি জানাজাকে দিয়ে হেড কাউন্ট করা ফর পলিটিক্যাল সাপোর্ট ইজ রং। বহু মানুষ গেছে শুধু না, আমি আপনাকে বলি যে বাইতুল মোকাররমের আশেপাশে দোকান বেশ কিছু লোকজনকে চিনি, তারা শুধু গেছেই যে একটা সুযোগ, কোকোকে যদি দেখা যায় তার এটা বেগম জিয়ার ছেলে, জিয়ার ছেলে, সেই হিসাবে কিন্তু তারা অনেকে গেছে। কিন্তু সবাইকে যে ওখানে ওই হেড কাউন্ট করে, ওইটা আমি সেটা হেড কাউন্ট হতে পারে 1%, 2% সেরকম হতে পারে। আমাদের একদম শেষের দিকে আছে, যেটা হচ্ছে আমি যে কারণে বলছি, যদি এখনো ধারণা করা হয়, যদি ফেয়ার ইলেকশন হয়, যদি একেবারে যারা ভোটার তারা ভোট দিতে পারে, তাইলে ঢাকার নির্বাচনে, সিটি নির্বাচনে সরকারের ক্যান্ডিডেটদের যেটা কঠিন আছে। হারার নির্বাচন আমার মনে হয় সরকার ঢাকায় অন্তত করবে না। কি বলবেন আপনি খুব সংক্ষেপে? এটা কেউ প্রেডিক্ট করতে এখনো পারছে না, কারণ আমাদের যেরকম ঢাকায় নর্থ এখানে আনিস সাহেব উনি ক্যান্ডিডেট হচ্ছেন, উনি আগে ইলেকশন করেননি, হি ইজ এ নন পলিটিক্যাল ম্যান, হি ইজ এ বিজনেসম্যান। এগুলো যতক্ষণ ইলেকশন ঘনিয়ে আসবে ততক্ষণে বোঝা যাবে, এবং তার আগে কোনো প্রেডিকশন করা। আর আপনি যেটা বলছেন যে সবাই সরকার মনে করছে যে সবাই সরকারের লোক, সেটা না। সরকার বলছে যে বিএনপি যে আন্দোলন, এটার সাথে জনগণ নেই, জনগণ তাই বলে আওয়ামী লীগ হয়ে গেছে, এটা কিন্তু সরকার কোনো সময় বলছে না। বিএনপির এই আন্দোলন, জ্বালাও পোড়াও এইসব আন্দোলনের সাথে, এবং তাদের যে শুধু গদির জন্য যে আন্দোলন, সেই গদির সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই। অসংখ্য ধন্যবাদ কাজী সিরাজ এবং নাদিম কাদের, আপনাদের দুজনকেই। একই সাথে শেখ রফিকুল ইসলাম বাবলু, তিনি যুক্ত হয়েছিলেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো শেষ করতে হচ্ছে। দর্শক, শেষ করছি আজকে। আগামীকাল নিশ্চয়ই একই সময় আপনারা দেখবেন। ভালো থাকুন।